তার মানে বলতে চাইছি সেই অভয় সামন্ত এমন কিছু একটা জানতে পেরেছিল যেটা সবার কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল। না হলে হঠাৎ করে সে স্বরূপার খোঁজের ব্যাপারটা বন্ধ করে দেবে কেন? বিকাশবাবু তো নিজেই বললেন সপ্তাহখানেক পরে ওই গাড়িটার মধ্যে একটা চিরকুট পাওয়ার কথা। অভয় সামন্ত বলেছিল নিজের থেকেই। তারপর থেকে এটা কি স্টুডিও ফ্রিকোয়েন্সি? হ্যাঁ বলুন। আমার কাছে না কিছু ঘটনা আছে, কিছু ঘটনার পেছনের সত্য আছে যেগুলো আজ অবধি কোথাও বলা হয়নি। আপনাদেরকে বলতে চাই, শুনবেন? সময়টা বিকেল, একেতেই বর্ষাকাল, তার উপর বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছে। এমন সময় আমাদের স্টুডিওতে লোকজন খুব একটা আসে না। তার উপর সবেমাত্র কয়েকটা কেস আমাদের হাতে এসেছে। লোকজন আমাদের নাম জানতে শুরু করেছে মাত্র। সোশ্যাল মিডিয়াতে আমাদের বেশ কয়েকটা পোস্ট থেকে শুরু করে বেশ কিছু সোর্সকে কাজে লাগিয়ে আমাদের বিজ্ঞাপন পর্যন্ত চলেছে। তবে এটাকে খুব বেশি কাজে লাগানো যাবে বলে আমার কিন্তু মনে হয় না। কারণ এখনকার সময়ে প্রাইভেট গোয়েন্দাদের খুব একটা কদর এমনিতেই নেই। তার উপর আমরা যেভাবে কাজ করি তাতে কোনো পক্ষই যে খুব একটা লাভবান হয় বলে তা আমার মনে হয় না। তবে আমরা মনে করি যে সমস্ত কেস এখনো পর্যন্ত সমাধান হয়নি সেগুলো আমাদের কাছে এলে আমরা সমাধান করে দিতে পারি। কিন্তু এই সূত্রেই একদিন বিপিন বলেছিল, বইয়ের পাতায় রহস্য গল্পের সমাধান যত সহজে হয়ে যায়, বাস্তবে কিন্তু তত সহজে হয় না। সেটা তো হবেই। বইয়ের পাতায় গোয়েন্দাদের তো আর এত পুলিশের ঝামেলা, এত পলিটিক্যাল কেচ্ছা, তারপর এত বেশি গাড়ি ভাড়া দিতে হয় না, তাই তো নাকি? তাছাড়া তাদের অন্য কোনো ঝামেলা থাকে না। কেস ছাড়া ওদের তো আর অন্য কোনো কিছু নিয়ে মাথায় ঘামাতেই হয় না। না রে, ব্যাপারটা কিন্তু তেমন নয়। আমার অন্য কিছুই মনে হয়। বাস্তবে গোয়েন্দা এখনও আছে, আর যারা আছে তারা কিন্তু চুপচাপ নিজেদের কাজ করে চলেছে লুকিয়ে লুকিয়ে। যদিও এখন বেশিরভাগ পুলিশ কিংবা লিগ্যাল সিস্টেমের আন্ডারে, তবে তা বলে তাদের কাজ কিন্তু নেহাত ছোটোখাটো নয়। তাই বলে ওই হিন্দি ওয়েব সিরিজে দেখা স্পাইদের সঙ্গে গোয়েন্দাদের গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। সিনেমা, বাস্তব আর বইপত্র, এই তিনটে একসময় একই সরলরেখায় ছিল। সবকিছুই ধারণা করা যেত যে বাস্তবের সঙ্গে সিনেমা এবং বইয়ের একটা মিল রয়েছে, কিন্তু বর্তমানে তিনটে কেমন যেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। সে যাই হোক, আমাদের আর কি করার। এই সমস্ত ব্যাপারে মাথা ঘামানোর বদলে আমরা অপেক্ষা করি নতুন কারোর আসার জন্য। কারণ এই যে অনাদিমোহন বলে ভদ্রলোক এসেছিল, তার কেসটা তো আমাদের সমাধান হয়ে গেছে। ভদ্রলোকের আরও দুটো কেসের ব্যাপারে আমাদের বলা বাকি ছিল। নিয়ে এলে তার থেকে আরও বাকি দুটো কেসের কথা শোনা যাবে। অর্জ বলে উঠল, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। এই একভাবে বাড়িতে বসেই সময় কেটে যাচ্ছে। স্টুডিও আর বাড়ি, স্টুডিও আর বাড়ি, এটা ছাড়া কোথাও যাওয়াই হচ্ছে না। উফ, আমারও একই অবস্থা। একটু বাইরের হাওয়া প্রয়োজন। বেশ কয়েকটা বই একটানা শেষ করলাম। এখন কয়েকটা দিন বিশ্রাম হলে ভালোই হয়। তুই তো বই ছাড়া আর কি বুঝিস বল? তোরা শুধু নিজেদের কথাই ভেবে যা। হ্যাঁ, তোরা শুধু নিজেদের কথাই ভেবে যা। আমি ভাবছি প্রায় সপ্তাহখানেক হতে চলল স্টুডিও ফ্রিকোয়েন্সিতে কোনো নতুন মক্কেল এলো না। আমাদের স্টুডিও কি বন্ধ করে দিতে হবে নাকি? নাকি লোকজন এখনও ব্যাপারটা বুঝতে পারেনি? না না, সবুরে মেওয়া ফলে ধ্রুব। আর একটু বেশি সবুর করলে স্টুডিও ফ্রিকোয়েন্সির দরজায় তালা ঝোলে। আরে আমাদের দেশে দু তিনটে ব্যবসা এখন রমরমে চলছে, মদের দোকান আর ব্যাঙের ছাতার মতো স্কুল আর মন্দির। এগুলো ছাড়া বাকি যে কোনো ব্যবসাতে একটু সময় তো লাগবেই নাকি রে ভাই? কিন্তু বিপিন এসবের মাঝে গম্ভীর হয়ে বলল, স্কুল আর মদের দোকানকে আমি একই পর্যায়ে ফেলতে পারি, কিন্তু মন্দির নিয়ে ছ্যাবলামো কিন্তু ঠিক নয়। ওই একটা ব্যবসাতে কিন্তু কোনো লোকসান নেই। বিপিন এমনভাবে কথাটা প্রথমে বলল, আমি ভাবলাম সে ভীষণ সিরিয়াস। কিন্তু শেষের কথাটা বলেই বিপিন একসঙ্গে হেসে উঠল। ঠিক সেই সময় বাইরে থেকে মণ্ডলদা দরজার কড়া মেরে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, চা চিনি সবই তো প্রায় শেষ হয়ে গেছে, নিয়ে আসছি।
বাইরের দরজাটা খোলা রইলো। আমি মাথা নাড়িয়ে মণ্ডলদাকে সম্মতি দিলাম। এগিয়ে গেলাম ব্যালকনির দিকে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এবারে উল্টো দিকের সেই শতাব্দীর প্রাচীন বাড়িটার গায়ে পুলিশ দ্বারা ওঠা দেওয়াল ভেসে যাচ্ছে জলে। ছাতা মাথায় দিয়ে মণ্ডলদা চলে গেল। যাই হোক, মণ্ডলদার কথা পরে বলবো। এই মণ্ডলদাকে নিয়ে বেশ কয়েকটা ব্যাপার রয়েছে। এমন মজার মানুষ সে। উঠে চলে আসতে যাব, দেখি বাইরে রাস্তার কাছে মণ্ডলদার সঙ্গে কে যেন দাঁড়িয়ে কথা বলছে। মণ্ডলদা আঙুল তুলে আমাদের দিকে দেখালো। তারপর লোকটা কিছু একটা বুঝে এদিকে এলো। আমি কি একটা মনে করে ব্যালকনিতে দাঁড়িয়ে রইলাম। লোকটা নিচ থেকে বলল, আচ্ছা, এটাই কি স্টুডিও ফ্রিকোয়েন্সি? এটা সিঁড়ি দিয়ে উঠে আসুন, দোতলায় আসতে হবে। জুতোটা একতলায় খুলে আসুন, কারণ বুঝতেই তো পারছেন এত বৃষ্টির মধ্যে। আর আসার সময় দরজাটা একটু টেনে দেবেন। লোকটা তাই করলো। দূর থেকে দেখে যেটুকুন মনে হলো তাতে বেশ বেটে খাটো গোলগাল চেহারার লোক। গায়ের রং চাপা, গায়ে বর্ষাতি, এবং ভদ্রলোক বোধহয় মোটর সাইকেল নিয়ে এসেছে। আমি ভেতরে এসে ঢুকে বললাম, মনে হচ্ছে নতুন ক্লায়েন্ট এসেছে, তোরা গুছিয়ে বস, গুছিয়ে বস, তাড়াতাড়ি গুছিয়ে বস। গুছিয়ে বসতে বললেও আসলে টেবিল পরিষ্কার করে বসার কথা বলার প্রয়োজন ছিল। সামনে টেবিলের উপর অ্যাস্ট্রে, কিন্তু অ্যাস্ট্রে ছাড়াও চারপাশে ছাই, সিগারেটের টুকরো পড়ে আছে। তাছাড়া ঘরের মধ্যে হুলুস তুলুস অবস্থা। এই ঘরে বিছানা বলতে কিছুই নেই। সোফা, টেবিল আর চেয়ার এই সমস্ত এলোমেলো অবস্থায় আছে। সামনে কম্পিউটার টেবিলটা লণ্ডভণ্ড হয়ে আছে। জানলার দিকে বিপিনের বইয়ের একটা কিন্তু গোছানো। দুটো বই শুধু তার সামনে টেবিলের উপর খোলা রয়েছে। পেন, খাতা, কাগজ সব সরিয়ে সবাই মিলিয়ে সব কিছু গুছিয়ে ফেললাম। স্টুডিও ফ্রিকোয়েন্সি 1 মিনিটের মধ্যে ঝকঝকে তকতকে হয়ে উঠল। শুধুমাত্র মেঝেটা একবার পরিষ্কার করে নেওয়া দরকার ছিল। বাইরে থেকে কলিং বেলের আওয়াজ আসতেই অর্জ উঠে গিয়ে দরজাটা খুলে দিয়ে বলল, বলুন। আমার নাম বিকাশ ব্যানার্জি। এই আপনাদের স্টুডিও ফ্রিকোয়েন্সিতে আসার ইচ্ছে ছিল অনেক দিন ধরে, তবে সুযোগ করে উঠতে পারি। আর তাই সুযোগ বুঝে চলে এলাম। আপনাদের না একটা গল্প, মানে ঘটনা বলার আছে। গল্প শব্দটা কানে আসতেই আমরা যেন চঞ্চল হয়ে উঠলাম। বিপিন তার বই খাতা বন্ধ করে ডায়েরি নিয়ে বসলো, আর পাশে রেকর্ডার। অর্জ এসে বসলো সোজাসুজি বিকাশবাবুর উল্টো দিকে, অর্থাৎ দেওয়ালের দিকে। আমিও গিয়ে বসলাম তার পাশে। আপনি বসুন। এই আমাদের স্টুডিও ফ্রিকোয়েন্সি। মণ্ডলদা একটু বাইরে গেছে, এলেই চায়ের ব্যবস্থা করতে বলছি। আর কোনো অসুবিধা? না না, এত কিছুর দরকার নেই। আসলে আপনাদের একটা আমার চোখে পড়েছিল। যে সমস্ত কেসের সমাধান হয়নি সেই সমস্ত কেস আপনাদের কাছে নিয়ে আসতে বলেছেন, এবং এগুলোর সমাধান আপনারা করে দিতে পারবেন। কোনো লিগ্যাল কিংবা কেসের নিষ্পত্তিক আপনারা করে দেবেন না, তবে আসল ব্যাপারটা কি সেটা বলে দেবেন, তাই তো? হ্যাঁ, দেখুন, সমস্ত কেসের অনেক জটিল ব্যাপার থাকে, আইনি ব্যাপার বেশি থাকে। তারপর আদালতের ঝামেলা, পুলিশের ঝামেলা, সেসবের মধ্যে আমরা পড়তে চাই না। আমরা আপনার গল্প শুনে যদি সম্ভব হয়, যদি মনে হয় আমরা যে আপনার কেসটা সলভ করতে পারবো, তাহলে আমরা আমাদের মতন করে সমাধান করে দেব। তারপরে আপনি আপনার মতন করে। ব্যাপারটা আমার নয়, ব্যাপারটা অন্য কারণ। আমার পরিচিতের একটা গল্প আপনাদের বলতে এসেছি আজকে। এই কেসের কোনো কুল কিনারা পুলিশ করতে পারে, আজ পর্যন্ত করতে পারে। ঘটনাটা ঘটেছে মাত্র বছর 4 আগে। আপনি নিশ্চয়ই বেগমপুরের নাম শুনেছেন। আমি সেখান থেকেই আসছি। সেখানে আমার এক পরিচিত, তার নাম অভয় সামন্ত। গোটা ব্যাপারটা অভয়কে নিয়েই। তার আগে অভয়ের ব্যাপারে একটু কিছু বলে রাখা প্রয়োজন। বেগমপুরের সাহেবতলা নামের জায়গাটায় অভয় সামন্তকে চেনে না এমন লোক প্রায় নেই। তার অবশ্য দুটো কারণ আছে। প্রথমত, অভয় যাকে বলে একজন বক্সার, স্টেট লেভেলের একসময় চ্যাম্পিয়ন ছিল সে। শুনেছি ন্যাশনাল লেভেলেও 2-1 সে বক্সিং করেছে, তবে তেমন সুবিধা করে উঠতে পারেনি। সেই অভয়ের বয়স এখনই 50 মতো হবে।
40 বছর থেকেই সে তার বাড়িতে একটা বক্সিংয়ের ক্লাব খুলেছিল। মনে হয় বক্সিং শেখানো, তাদেরকে নানা রকম কম্পিটিশনে নিয়ে যাওয়া, এই সমস্ত আর কি। অভয় ঠিক ভালোভাবেই চলছিল, তবে তার মধ্যে একটা ঘটনা ঘটে। কি ঘটনা? আমি তাকিয়ে দেখলাম বিপিন ডায়েরি নিয়ে বসে গেছে। রেকর্ডারটা অনেকক্ষণ আগেই চালু হয়েছে। তার থেকে লাল রঙের সেই আলোটা মাঝে মাঝে জ্বলছে নিভছে। অভয়ের বয়স যখন 15 বছর, তখন সে বেগমপুরের ওই সাহেবতলায় থাকতে এসেছিল। তখন থেকেই তার সঙ্গে আমার পরিচয়। মোটামুটি 30 বছর বয়স নাগাদ অভয় ন্যাশনাল লেভেলে খেলেছিল। কিন্তু ওই মোটামুটি ওই তার আগে পিছে আমি আমার ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাই অভয়ের সঙ্গে খুব বেশি মেলামেশাটা আমার হতো না। তবে খোঁজ খবর রাখতাম, খবরের কাগজে তার ছবি দেখতাম এবং মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হলে কথাবার্তা বলতাম। তবে সেটাও তো আর সম্ভব হতো না, কারণ বুঝতেই পারছেন অভয় ব্যস্ত মানুষ, আর আমি আমার মতো 30 বছর বয়সে বিয়ে করেছিল। মেয়েটি এখানকার নয়, তার নাম ছিল স্বরূপা। টাইটেল কি আমার জানা নেই। কোথায় একটা বক্সিং কম্পিটিশন খেলতে গিয়েছিল, আর সেখান থেকেই শুনেছিলাম একেবারে বিয়ে টিয়ে করে ফেলেছে। মেয়েটাকে দেখতে কিন্তু খুব সুন্দর, যেমন সুন্দর দেখতে তেমন তার আচার ব্যবহার, কথাবার্তার সব থেকে বড় কথা ছিল সেই মেয়েটিও কিন্তু বক্সিং খেলত। মানে অভয়ের মতন বড় করে খেলতো কিনা জানি না, তবে জানতো। কারণ তারপরে যতবারই ওদের বাড়িতে গিয়েছি, অন্তত বিকেলের দিকে অভয় এবং তার স্ত্রী স্বরূপা দুজনে মিলেই দেখতাম বক্সিংয়ের কোচিং দিচ্ছে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? মানে গোটা ব্যাপারটা না বললে আপনারা কিছু বুঝতে পারবেন না। আরে একদমই না, সমস্ত ব্যাপার আমরা শুনছি। আবার দ্বিতীয়বার চাইলে যাতে শুনতে পারি, তাই আপনার সমস্ত কথা রেকর্ড হচ্ছে। আশা করি আপনার কোনো অসুবিধা নেই। রেকর্ডারের কথায় বিকাশবাবু কেমন যেন বিব্রত হয়ে বললেন, ওয়েট, রেকর্ড করা কেন হচ্ছে? এইসব কথা আবার অন্য কাউকে শোনাবেন না তো? লিসেন, আমি বুঝতে পারছি না এই ব্যাপারটা। ইটস নট লুকিং গুড ফর মি। এটা আমাদের জমার খাতা, মানে পুলিশের খাতায় যেমন কেস জমা থাকে, ঠিক আমাদের কাছেও আপনার কেসগুলো জমা থাকবে। তবে আপনি নিশ্চিন্তে থাকুন, এই রেকর্ডার আমরা 3 জনা ছাড়া আর কেউ শুনবে না। একমাত্র আপনি না চাইলে এই রেকর্ডিং আমরা কাউকে কোনোদিনও শোনাবো না। এই কথায় যেন ভদ্রলোকের মুখে এবার একটা বেশ প্রশান্তি দেখা গেল। তিনি আবার বলতে শুরু করলেন, সো এই হলো ব্যাপার। সব কিছু ভালোভাবেই চলছে, কোথাও কোনো সমস্যা নেই। হঠাৎ করে একদিন একটা গোটা মানুষ চুরি হয়ে গেল। ভদ্রলোকের এই কথায় আমি, অর্জ, এমনকি বিপিন পর্যন্ত অবাক হয়ে গেলাম। বিপিন পেছন থেকে এই প্রথম কথা বলে উঠল, মানে মানুষ চুরি হয়ে গেল? তাহলে আর বলছে কি, আসল ব্যাপারটা তো এখান থেকেই শুরু হচ্ছে। একদিন হঠাৎ করে রাতের দিকে অভয় আমার বাড়িতে এসে উপস্থিত। অভয় কিন্তু চট করে আমার বাড়িতে আসতো না, আসবেই বা কি করে? সকাল থেকে রাত পর্যন্ত তার সারা দিন বক্সিং নিয়ে ব্যস্ত। রবিবার ছুটির দিন পেত, সেদিন সে অন্য কাজে ব্যস্ত থাকতো, আর তার মধ্যেই একদিন ঘটনাটা ঘটে যায়। তার মানে আপনি বলতে চাইছেন আপনার বন্ধু অভয় সামন্তের স্ত্রী, মানে তার নতুন স্ত্রী স্বরূপা সামন্ত হঠাৎ করে একদিন নিরুদ্দেশ হয়ে যায়। কিন্তু ব্যাপারটা ঘটে কতদিনের মধ্যে? দেখুন, ব্যাপারটা আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। পুরোপুরি ভালোভাবে আমার মনে নেই। তাছাড়া অভয় মাত্র একবারই ওই ঘটনার ব্যাপারে বলেছিল। তারপরে পুলিশ এসব বিষয় নানা রকমভাবে ঘাটাঘাটি করে ব্যাপারটাকে এত বড় করেছিল, সে ব্যাপারে অভয় আর কোনোদিন কখনোই কাউকে কিছু বলেনি। তারপর থেকে অভয় নিজেও কেমন যেন হয়ে গেছিল। তবে সেই দিন ঠিক কী ঘটেছিল সেই কথাগুলো পুলিশ এবং আমাকে অভয় বলেছিল। ব্যাপারটা আমার মনে আছে। এতক্ষণে মণ্ডলদা ফিরে এসেছিল। সে বোধহয় নিচে কারো জুতো দেখিয়ে উপরে এসে দরজায় ধাক্কা দিয়েছিল। বিপিন গিয়ে তাকে চায়ের কথা বলে এসেছে। মণ্ডলদা একবার ভেতরে উকি দিয়েই ফিরে গিয়েছিল নিচে। তারপর প্লেটে করে চা, কয়েকটা বিস্কুট আর চানাচুর নিয়ে এসেছে। সেই চায়ের কাপ টেবিলের সামনে রাখতেই ভদ্রলোককে এক কাপ চা নিতে অনুরোধ করলো অর্জুন। তারপরে আমরা চা তুলে নিলাম। ভদ্রলোক চায়ের একটা লম্বা চুমুক দিয়ে বলল, এত পর্যন্ত ঠিক যা যা হয়েছিল তার সমস্ত কিছু আমি নিজেও বুঝতে পেরেছি, পুলিশও বুঝতে পেরেছিল।
কিন্তু এরপরে যা হয়েছিল সেটাই বড় আশ্চর্যের ব্যাপার। অন্তত অভয় আমায় যেভাবে বলেছে আমি সেইভাবেই আপনাদের বলছি। সেদিন অভয় এবং স্বরূপার বর্ধমানের দিকে কোনো একটা কাজে যাওয়ার কথা ছিল। শক্তিগড়ের কাছাকাছি কোনো একটা জায়গায় ওরা যাবে বলে ঠিক করেছিল। সেই মতো গাড়ি নিয়ে বেরিয়েছিল। ওদের নিজস্ব একটা গাড়ি ছিল, তবে কি গাড়ি এখন আমার মনে পড়ছে না। সত্যি বলতে গাড়ি সম্পর্কে অতটা ধ্যান ধারণা আমার কোনো কালেই নেই। আমি বাইক চালাই মশাই, এতেই আমি সন্তুষ্ট। ওরা বেরিয়েছিল প্রায় সকালের দিকে। পথের মাঝখানে এক জায়গায় গাড়ি থামিয়ে তারা দোকানে কিছু খাওয়া দাওয়া করে, তারপর সেখান থেকে আবার রওনা হয়ে যায়। আগে একটা জায়গায় আবার ওদের গাড়ি দাঁড়িয়েছিল। অভয় কোনো একটা কাজে গাড়ি থেকে নেমে কাছেই একটা হোটেলে কারোর সঙ্গে কথা বলতে যায়। গাড়িটা পার্কিং লটের সামনে দাঁড় করানো ছিল, কিন্তু সেখানে যখন অভয় ফিরে আসে তখন দেখতে পায় গাড়িটা সেখানে আছে, কিন্তু গাড়ির ভেতরে তার স্ত্রী স্বরূপা কিন্তু নেই। এটা তো হতেই পারে, হয়তো সে কাছাকাছি কোথাও গেছিল। গাড়ির মধ্যে এতক্ষণ ধরে বসে থাকতে থাকতে কেউই তা পছন্দ করে না। নো 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 নো, এখানেই তো সমস্যা। আমি আজ থেকে 10 বছর আগের কথা বলছি। তার কাছে মোবাইল ছিল, সেই মোবাইল ব্যাগপত্র সমস্ত কিছু গাড়ির ভেতরেই ছিল। বলতে গেলে ওরা যা যা নিয়ে বেরিয়েছিল সব কিছুই গাড়ির ভেতরে ছিল, শুধুমাত্র অভয়ের স্ত্রী স্বরূপা ছাড়া। আশেপাশে সমস্ত জায়গায় অভয় তাকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না। একসময় বাধ্য হয়ে এসব শক্তিগড়ে গিয়ে সেখানকার লোকদের সাহায্যে পুলিশকে এ পর্যন্ত ব্যাপারটা জানায়, কিন্তু কিছুই জানা যায় না। একটা জলজ্যান্ত মানুষ দিনের বেলা এমন একটা জনবহুল জায়গা থেকে হঠাৎ জাস্ট নিরুদ্দেশ হয়ে গেল, সেই কথাটাই পুলিশ খুঁজে বার করতে পারে। মুক্তিপণের জন্য যদি কিডন্যাপ করে থাকে, তাহলে মুক্তিপণ কিংবা অন্য কোনো কিছুর জন্য অভয়বাবুকে কি ফোন করেছিল? অনেক দিন ধরে অভয় অপেক্ষা করেছিল কেউ তাকে কিডন্যাপ করে মুক্তিপণ দাবি করতে পারে কিংবা অন্য কিছু বলতে পারে তার জন্য, কিন্তু না, সেটাও হয়নি। তারপর ব্যাপারটা এখানেই চাপা পড়ে গিয়েছিল। হয়তো পুলিশ অনেক চেষ্টাচরিত করে, কিন্তু মৃতদেহ খুঁজে না পাওয়া পর্যন্ত তো কাউকে মৃত বলে ঘোষণা করা যায় না। তাছাড়া গাড়িতে কিংবা আশেপাশে কোথাও এমন কিছু ছিল না যাতে বোঝা যায় যে গাড়িতেই কোনোভাবে খুন হয়েছে। আপনারা তো জানেন এইসব ব্যাপারে প্রথম সন্দেহ আসার কথা অভয়ের ওপরেই। এদেশে তো ভাই স্বামীদের ওপরই সবার আগে লোকে আসে ঝাঁপায়, কিন্তু অভয়ের সবচাইতে বেশি অ্যালিবাই ছিল। সত্যিকারের সে যখন হোটেলের ভেতরে কথা বলছিল তার গাড়িটা বাইরে ছিল। দারোয়ান তাকে ভেতরে ঢুকতে এবং বাইরে আসতে দেখেছিল। বাইরে আসার পরেই যে গাড়ির মধ্যে স্বরূপাকে দেখা যায়নি সেটাও দারোয়ান, এমনকি আশেপাশে যারা ছিল তারা সবাই নিশ্চিত করেছে। এমনকি গাড়ির মধ্যে অভয়ের সঙ্গে স্বরূপাকে দেখা গেছে বলেও তারা জানিয়েছে। কিন্তু তাহলে ওই গাড়ির মধ্যে থেকেই হঠাৎ করে স্বরূপা কোথায় চলে গেল, সেই ব্যাপারে কেউ কিছু বলতে পারেন না, তবে এর কিছুদিন পরে অভয় কিন্তু আমাকে একটা গল্প বলেছিল। গল্প? এর কিছুদিন পরে যখন আমি বাড়িতে ছিলাম তখন অভয় আমার বাড়িতে আসে। এ কথা ও কথা পরে একটা ছোট কাগজের চিরকুট বার করে অভয় আমার হাতে দেয়। দেখি তাতে লেখা রয়েছে, আমার জিনিস আমি ফিরিয়ে নিয়ে গেলাম। অন্যের জিনিস নিয়ে নিজের বলে চালাতে গেলে এমনটাই হয়। চিরকুটটা তার হাত থেকে ফিরিয়ে দিয়ে বললাম, মানে কিসের? কার? গাড়িতে ছিল। গাড়িতে যেখানে আমি স্বরূপার মোবাইলটা পেয়েছিলাম সেই মোবাইলের তলাতেই এটা চাপা দেওয়া ছিল। চিরকুটটা তখন আমি পকেটে রেখেছিলাম, তারপর নানা কাজের মধ্যে ভুলে যাই। কিন্তু কাল ব্যাপারটা মনে পড়েছে, আর মনে পড়ার পরেই একটা ব্যাপার আমি বুঝতে পেরেছি। কি ব্যাপার? একটা রহস্য। স্বরূপার সঙ্গে আমার পরিচয় হওয়ার ব্যাপারটাও কিন্তু অদ্ভুত একটা রহস্য। আমি যেখানে কম্পিটিশনের জন্য গিয়েছিলাম সেখানে স্বরূপার সঙ্গে আমার পরিচয়, এবং বলতে গেলে খুব তাড়াহুড়ো করেই তার সঙ্গে আমার বিয়েটাও হয়ে যায়। তার পরিবারের লোকজন, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কোনো কিছু সম্পর্কেই আমি খুব ভালোভাবে খোঁজ নেওয়ার সময় পাইনি। স্বরূপাই তাড়াহুড়ো করেছিল। কিন্তু এখন মনে হচ্ছে কাজটা করা ঠিক হয়নি। সব থেকে বড় কথাটা কি বলতো, শক্তিগড়ের কাছে ঠিক যে এলাকা থেকে স্বরূপা নিরুদ্দেশ হয়েছে
সেই এলাকাতেই আমাদের সেই আগের কম্পিটিশনটা ছিল, এবং সেখানেই আমি পরিচিত হয়েছিলাম স্বরূপার সঙ্গে। তুই কি বলতে চাইছিস? আমার তো কিছু মাথায় ঢুকছে না। স্বরূপা আজ প্রায় সপ্তাহখানেক ধরে নিরুদ্দেশ। তার মৃতদেহ না পাওয়া গেলে তো পুলিশ এটুকুও বলতে পারছে না যে সে জীবিত না মৃত। অথচ মেয়েটার কোনো ট্রেসই নেই। পার্কিং লট থেকে মেয়েটা যে বাইরে বেরিয়েছে এমন কোথাও কারো কাছ থেকে শোনা যাচ্ছে না। তাহলে পার্কিং লট থেকে সে না বেরোলেও আমি ভেতরে যাওয়া এবং আসার মধ্যে কিন্তু কয়েকটা গাড়ি বেরিয়েছিল, এবং তার মধ্যে কয়েকটা গাড়ি আমরা সেখানে আসার পরেই এসেছিল। তার মানে অভয়বাবু মনে করেছিলেন খুব ভালোভাবে নিশ্চিন্তে তার স্ত্রী স্বরূপাকে কেউ কিডন্যাপ করেছে, কিন্তু তার পেছনে আসল কারণটা কি? সেটা আমার জানা নেই। আগেই আমি বলেছি, আমি ব্যবসাপত্র নিয়ে থাকি। বেশি গভীরে ভাবনা চিন্তা করা ইটস নট মাই হ্যাবিট। অভয় নিজে কেমন যেন চুপ করে গিয়েছিল। তার বক্সিংয়ের কোচিংটা ছেড়ে দেয় ছেলেটা। নিজের মতোই সারাদিন থাকতো। পুলিশ অনেক চেষ্টা করে, অভয় কিন্তু হাল ছেড়ে দিয়েছে। পুলিশ চেষ্টা করেও কোথাও কিচ্ছু খুঁজে পায়নি। এমনকি যে এলাকায় নিরুদ্দেশ হয়েছিল স্বরূপা, সেই এলাকাতেও খোঁজ খবর করে কোনো লাভ হয়। এমনকি মেয়েটার ব্যাপারেও কোনো কিছুই জানা যায়। আমি অভয়কে বলেছিলাম যে কম্পিটিশনের জন্য ও গিয়েছিল সেইখানেই তো স্বরূপার সঙ্গে পরিচয়। সেখানেই একবার খোঁজ খবর করে দেখ না, যদি কিছু জানা যায়। কেন জানি না মনে হচ্ছে বিকাশবাবু, এখনো গল্পের খানিকটা অংশ বাকি আছে, তাই না? রাইট রাইট ইউ আর ঠিকই বলেছেন, বাকি আছে। ঘটনাটা আজ থেকে 10 বছর আগে। ধীরে ধীরে সবাই সব কিছু ভুলে যায়। আমিও কালের ফেরে অনেক কিছু ভুলে গেছি। ব্যবসাপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়া, তার সঙ্গে অভয়ের নিজের মতো নিজেকে গুটিয়ে নেওয়া। কোনো কিছু নিয়ে সে আর কোনো উৎসাহ দেখাতো না। তাকে বলেছিলাম সব কিছু ছেড়ে চলে গিয়ে নতুন করে আবার সব কিছু শুরু করতে, কিন্তু সে আমার কথা শোনে। কিন্তু এর 4 বছর পর হঠাৎ করে দুটো ব্যাপার পর পর ঘটল। বর্ধমানের কাছে এক জায়গায়, ঠিক মনে নেই, তবে ওই মেয়েটির মানে স্বরূপা, তার মৃতদেহ পাওয়া যায়। তাকে কেউ শ্বাসরোধ করে খুন করেছিল। ব্যাপারটা পুলিশ পর্যন্ত গড়ালো। পুলিশ খোঁজ খবর করে এই 4 বছরের মধ্যে স্বরূপাকে দেখতে খানিকটা বদলে গিয়েছিল। আগের মতো তার চেহারা সুন্দর স্বাভাবিক ছিল না। অনেকটাই গায়ের রং ময়লা হয়েছে, এবং যাকে বলে চোখের তলায় কালি, নানা রকম সমস্যা। আর তার নামটাও খবরে অন্য বলেছিল। তার নামটা কি যেন একটা ছিল, কি ছিল, হ্যাঁ রাইট, তনিমা চ্যাটার্জি সামথিং কিছু একটা, অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার। অর্জ আর আমি চুপ করে বসে রইলাম। বিপিন কিছু একটা লিখে চলেছে। তখন থেকে বুঝতে পারলাম এই কেসের আসল পয়েন্টগুলো সে নোট নিচ্ছে, পরে সেটাই কাজে লাগবে। খবরটা আমি অভয়কে দিয়েছিলাম, কিন্তু অভয় খুব বেশি উৎসাহ দেখায়নি। তবে এই ঘটনার প্রায় মাসখানেকের মধ্যে অভয় নিজে আনফর্চুনেটলি আত্মহত্যা করেছিল। এতক্ষণে নিজের সম্পূর্ণ কথা শেষ করে বিকাশবাবু চুপ করলেন। বুঝতে পারলাম তার কথা শেষ হয়েছে। আমি বললাম, এবার আপনি বলুন, আপনি আমাদের কাছ থেকে ঠিক কী জানতে চাইছেন? স্বরূপার নিখোঁজ হওয়া পর্যন্ত সব কিছুই আমার কাছে পরিষ্কার ছিল। কেন নিখোঁজ হয়েছে সেটা বাদ দিয়ে, কিন্তু তার 4 বছর পর হঠাৎ করে স্বরূপাকে ওই অন্য নামে খুঁজে পাওয়া, এবং তার সঙ্গে মাত্র 1 মাসের মধ্যে হঠাৎ করে অভয়ের এমনভাবে আত্মহত্যা। অভয় মৃত্যুর সময় একটা সুইসাইড নোট লিখে গিয়েছিল, আর সেই সুইসাইড নোটে অন্য কিছু না থাকলেও ছিল একটা মাত্র কথা, আমার জিনিস আমি ফিরিয়ে নিয়ে গেলাম। অন্যের জিনিস নিয়ে নিজের বলে চালাতে গেলে এমনটাই হয়। মানে স্বরূপা নামের ওই ভদ্র মহিলা নিরুদ্দেশ হবার সময় গাড়িতে যে চিরকুটটা পাওয়া গিয়েছিল, সেই চিরকুটে যা লেখা ছিল ঠিক তেমনটাই। এক্স্যাক্টলি। সুইসাইড নোটে আর তেমন কিছু লেখা ছিল না। তার মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নয়, এই সমস্ত অতি সাধারণ জিনিস লেখা ছিল। পুলিশ ব্যাপারটা নিয়ে তদন্ত করে। তবে অভয়ের মা মারা গিয়েছিল অনেক আগে। তার বাবা অভয় যখন 27 বছর বয়স তখনই মারা যায়। সম্পত্তি তাদের কম ছিল না।
তাই সমস্যা সেভাবে কখনোই হয়নি। কিন্তু এইভাবে হঠাৎ করে তার আত্মহত্যা করে সমস্ত কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। তার এক দূর সম্পর্কের আত্মীয়ের কাছে ওই সব সম্পত্তি চলে গেল এবং তারপর সে ওই সম্পত্তিটা বিক্রি করে দিয়ে চলে যায় এখান থেকে। এখন শুনেছি সে দেশের বাইরে থাকে। তার মানে অভয় সামন্তের পরিবারের গোটা ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তাহলে আপনি ব্যাপারটা জানতে চাইছেন কেন? দেখুন, লেট মি বি ভেরি ফ্র্যাঙ্ক, অভয় এক সময় আমার খুব ভালো বন্ধু ছিল, অন্তত স্বরূপা নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত তো ডেফিনেটলি। তারপর থেকে ও কেমন বদলে গিয়েছিল। বেশিরভাগ সময় বাড়িতে থাকতো না, এখানে ওখানে ঘুরে বেড়াতো। পুলিশ সেই সময় মাঝে মাঝে ওর সঙ্গে যোগাযোগ করেছে স্বরূপার নিখোঁজ হওয়ার ব্যাপারে। পুলিশ সন্দেহ করেছিল হয়তো অভয়ই কিছু করেছে, কিন্তু পরে তার ওপর থেকে সন্দেহ কমে যায়। 4 বছর পরে ওই খবরটা যখন আমরা জানতে পারি, তখন তো বোঝাই যায় যে সে আসলে কিছু করেনি। সত্যি সত্যি স্বরূপা সেখান থেকে চলে গিয়েছিল, না হলে কেউ তাকে নিয়ে গিয়েছিল। এবার কথাটা হলো, তাহলে 4 বছর পর তাকে খুন করলো কে? এবং তার মৃত্যুর 1 মাসের মধ্যে হঠাৎ করে অভয় আত্মহত্যাই বা করতে গেল কেন? বাইরে বৃষ্টিটা আরো টিপটিপ করে পড়তে শুরু করেছিল। এই সময় মণ্ডলদা একবার কি কারণে ঘরে এসেছিল। ঘরে লোক থাকলে প্রয়োজন ছাড়া সে আসে না, কিন্তু মাঝে মাঝে আসতে হয়। তবে কোনো কথা না বলে একটু পরে নিজেই নিজের কাজ করে সে চলে যায়। বিকাশবাবু এতক্ষণ কথা বলে এবার একটু চুপ করলেন। সামনে রাখা গ্লাস থেকে খানিকটা জল খেয়ে আগের থেকেও আরো শান্ত গলায় বললেন, পুলিশ কোনোবারই খুব জোর লাগিয়ে কোনো কিছু করার চেষ্টা করে। আসলে অভয় তো আর কোনো নেতা কিংবা বড় বিজনেসম্যানের বাড়ির লোক বা পরিচিতি নয়। তার মৃত্যুতে পুলিশের খুব একটা সমস্যা দেখা যায়নি। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, অভয়ের বেগমপুরের সাহেব বাগানের এলাকাটা যে থানার আন্ডারে পড়ে, মানে সাহেব বাগানের কথাই বলছি, সেখানকার একজন পুলিশ অফিসার কিন্তু অনেক চেষ্টা করেছিল। তিনি আমায় বলেছিলেন যে ওপর মহল থেকে কেসটা বন্ধ করার জন্য চাপ দেওয়া হচ্ছে, তাই বাধ্য হয়ে তাকে কেসটা বন্ধ করতে হয়। কিন্তু অভয়ের সুইসাইড এবং ওই মেয়েটির মৃত্যু, এই দুইয়ের মধ্যে কোনো কানেকশন আছে কিনা সেটাও তিনি বোঝার চেষ্টা করেছিলেন। তবে শেষমেশ ঠিক কী হয়েছিল সে সম্পর্কে আমায় পুলিশ তেমন কিছু জানায়নি। বাট অ্যাগেন, সেটাই তো স্বাভাবিক, তাই নয় কি? তার মানে অভয় সামন্তর আত্মহত্যার রহস্যটা আপনি জানতে চাইছেন? বেশ। বিকাশবাবু উঠে বললেন। আমরাও উঠলাম। ব্যালকনির কাছাকাছি হাঁটতে হাঁটতে অর্য বলল, আমাদের কার্ডটা আপনাকে দিলাম, যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনার মোবাইল নাম্বার আমার কাছে আছে। এই কেসটা নিয়ে কাজ করতে গিয়ে যদি প্রয়োজন হয় আপনাকে ফোন করে আপনার কাছ থেকে তথ্য নেওয়া হবে। তবে আশা করি আমাদের কোনো কেসের সমাধান করতে 7 দিনের বেশি সময় লাগেনি, এটাতেও লাগবে না। তবে আবারও বলছি, পুলিশ কিংবা অন্য কোনো লিগ্যাল ব্যাপারে আমরা কিন্তু নেই। এই কেসটা নিয়ে আপনাকে কোনো কিছু বলার হলে আমরা আপনাকে বলে দেব। তার সমস্তটাই কিন্তু হবে কেসের একটা থিওরি। এতদিন পরেও এই কেসটা নিয়ে আমরা কিছুই করতে পারবো না। আমি শুধু জানতে চাই অভয়ের মৃত্যুর পেছনে আসল কারণটা কি ছিল, ব্যাস এইটুকু। তার মতো একটা মানুষ যখন 4টে বছর কাটিয়ে দিল একা একা, তাহলে হঠাৎ করে সুইসাইড করার প্রয়োজনীয়তা কি, এটাই আমার জানার উদ্দেশ্য, ব্যাস। এরপর বিকাশবাবু চলে গেলেন। বিকাশবাবু চলে যেতেই আমরা ধপ করে বসে পড়লাম। ঘরের জানলাগুলো খুলে দেওয়া হলো, দরজাটা বন্ধ ছিল। মণ্ডলদাকে এখন উপরে আসতে বারণ করে দেওয়া হয়েছে। বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে দেখে নিচে বোধহয় চায়ের কাপ নিয়ে মণ্ডলদা বসে পড়েছে। আমরা যতক্ষণ এখানে থাকি ততক্ষণ মণ্ডলদা বাড়ির অন্যান্য কাজগুলো গুছিয়ে নেয়। তাছাড়া বাকি সময় গোটা বাড়িটা ফাঁকাই পড়ে থাকে। একতলা একটা ঘর থাকে, সেখানে চা, টুকিটাকি ভাজা, এমনকি রান্নাবান্নার ব্যবস্থা পর্যন্ত আছে। মাঝে মাঝে রাতে আমরা এখানে থেকে যাই, তখন মণ্ডলদাই নিচে রান্নাবান্না করে। মণ্ডলদা উঠে এসেছিল উপরে, তারপর বলল, বৃষ্টি তো বাড়বে বলে মনে হচ্ছে। তোমরা কি করবে বলো তো? এখানেই থাকবে নাকি বেরোবে? সন্ধে হয়ে আসছে। আজকের রাতটা বোধহয় এখানেই থাকতে হবে। তুমি কিছু রাতের খাবারের ব্যবস্থা করে দিয়ে তারপর চলে যাও, কেমন? আমি ঠিক জানতাম
ওই লোকটা যখনই এসেছে তখনই বুঝতে পেরেছি আজ এমনটাই হবে। কিন্তু আমার তো তাড়া আছে, আজকে রান্না বান্না করতে পারবো না। টাকা দিয়ে দাও, একটু পরে আমি রাতের খাবার এনে দেবোক্ষণ। অর্জ টাকা দিয়ে দিল মণ্ডলদাকে। তারপর তিনজনা তিনটে সিগারেট নিয়ে বসে পড়লাম সোফার কাছে। সোফার মাঝখানে টেবিল, সেখানেই অ্যাস্ট্রেটা রাখা। প্রথমে রেকর্ডারটা চালানো হলো। সেই রেকর্ডার থেকে সমস্ত ঘটনা শোনা হলো। বিপিন খাতা নিয়ে এসে বসেছিল। রেকর্ডটা শেষ হতেই সে বলল, যা বুঝলাম সব থেকে বড় সমস্যা হলো এখানে এই স্বরূপা নামের ভদ্রমহিলার ব্যাপারে কিন্তু খুব বেশি কিছুই জানা যায়নি। এটাই তো সব থেকে বড় সমস্যা করছে আমাদের। আচ্ছা, এই খবরটা যদি 6 বছর আগে খবরের কাগজে বেরিয়ে থাকে, তাহলে তার কোনো আর্টিকেল নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। আমিও তো সেটাই ভাবছি। এই মেয়েটার ব্যাপারে কিছু জানতে না পারলে তো এই কেসটাতে আমাদের কোনো দিকে যেতেই পারবো না। আমার মনে হয় ওই মেয়েটার ব্যাপারে প্রথমে খুঁজে বার করা প্রয়োজন। তার আসল নাম যে স্বরূপা নয় সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু সত্যিকারের কারোর কাছে সেই বক্সিংয়ের সমস্ত ইনফরমেশনের সঙ্গে অভয়ের সমস্ত পরিচয় হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সেখানকার কেউ না কেউ তাকে জানতে পারে ওই বক্সিং ট্রেন্ডারের ব্যাপারে। বেশি কিছু না ভেবে ততক্ষণে কম্পিউটারের সামনে বসে পড়েছি। খুঁজে খুঁজে ঠিক শক্তিগড়ের এলাকার কাছে দুটো বক্সিং টেন্ডারের খবর জোগাড় করে ফেললাম এবং সেখানকারই দুটো লোকেশন খুঁজে বার করে অর্জ বলল, শক্তিগড়ের কাছে দুটো এরকম বক্সিং টেন্ট রয়েছে, যারা প্রায় 20 বছর ধরে বছরের একটা সময় এমন বক্সিং কম্পিটিশন অর্গানাইজ করে আসছে। এবং 10 বছর আগে যদি হয়, মানে 2015 সালে তাদের একটা বক্সিং কম্পিটিশন অর্গানাইজ হয়েছিল। সেটাই তো দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে কারা কারা নাম দিয়েছিল সে ব্যাপারে তো জানা যাবে না। আমার মনে হয় এদের সঙ্গে একবার কথা বলা দরকার। অর্জ মোবাইলটা তুলে নিল। এই মোবাইলটা শুধুমাত্র স্টুডিও ফ্রিকোয়েন্সির ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করা হয়। ইন্টারনেট ঘেটে সেই বক্সিং ক্লাব এবং অর্গানাইজেশনের নম্বর খুঁজে বার করলাম এবং ওখানে ফোন করে সমস্ত কথা জানতে তারা প্রথমে কিছু বলতে চাইল না, কিন্তু পুলিশের কথা বলতে একটু ইতস্তত করল। তাদের মধ্যে একজনের একটা নাম্বার দিল, যে নাম্বারটায় কথা বলা যাবে। 2015 সাল থেকে করোনার আগে পর্যন্ত, অর্থাৎ 2017 সাল পর্যন্ত ওই কম্পিটিশনের দায়িত্বে যে ছিল তার নাম্বার সেটা। এত রাতে তাকে পাওয়া গেল না। বিপিন বলল, এখন তাকে পাওয়া যাবে বলে তো মনে হয় না, প্রায় 9টা বাজে। তাছাড়া এই সমস্ত লোকেরা বিকেল 4টে-5টার পর থেকে প্রাইভেট ফোন ছাড়া অন্য কোনো ফোন ধরতে চায় না বলেই তো আমার মনে হয়। তাহলে এদের সঙ্গে কথা বলার জন্য আমাদের কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর কি কি পয়েন্ট আছে বলে তোর মনে হয় বলতো? এই মেয়েটির ব্যাপারে খোঁজ খবর নেওয়া প্রয়োজন, আর সেটা যদি একপাশে সরিয়েও রাখি তাহলে আরেকটা ব্যাপার সামনে চলে আসছে। কাগজের মধ্যে যেটা লেখা ছিল, আমার জিনিস আমি ফিরিয়ে নিয়ে গেলাম, অন্যের জিনিস নিয়ে নিজের বলে চালাতে গেলে এমনটাই হয়। কিন্তু এর মানেটা কি? পরিষ্কারভাবে তো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখানে অন্যের জিনিসের কথা বলা হয়েছে, কিন্তু এই ধরনের কাগজ যদি আমরা সে গাড়িতে এবং অভয়ের সুইসাইড নোট থেকে পাই, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম দাঁড়াচ্ছে। সেটাই তো। তাহলে কি এখানে জিনিস বলতে স্বরূপা নামের ভদ্রমহিলাকে বোঝানো হয়েছে? তাকে যদি বোঝানো হয় তাহলে তাহলে সে একই কথাগুলো আবার এখানে অভয় সামন্ত কেন লিখতে যাবে? 3 নম্বর পয়েন্ট, অভয় সামন্ত কিন্তু হঠাৎ করেই এই স্বরূপাকে খোঁজা বন্ধ করে দিয়েছিল। একটা কথা ভালো করে ভেবে দেখ, প্রথমে কিন্তু সে নিজেই উৎসাহ নিয়ে পুলিশের কাছে যায়, তারপর পুলিশ বুঝতে পারে এমন কিছু জানে অভয় সামন্ত যেটা অভয় সামন্ত কাউকে বলতে চায় না। তার মানে বলতে চাইছে সেই অভয় সামন্ত এমন কিছু একটা জানতে পেরেছিল যেটা সবার কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল। না হলে হঠাৎ করে সে স্বরূপার খোঁজের ব্যাপারটা বন্ধ করে দেবে কেন? বিকাশবাবু তো নিজেই বললেন সপ্তাহখানেক পরে ওই গাড়িটার মধ্যে একটা চিরকুট পাওয়ার কথা। অভয় সামন্ত বলেছিল নিজের থেকেই। তারপর থেকে সে কিন্তু খোঁজাখুঁজির চেষ্টা করেনি, আর করলেও বাইরে তা প্রকাশ পায়নি, এমনটা হতে পারে। যদিও করে থাকে সেটা
কেন জানি না মনে হচ্ছে শুধুমাত্র লোক দেখানোর জন্য। কারণ পুলিশের সঙ্গে এর পরে তার আর কোনো যোগাযোগ খুব একটা হয়নি। এই সমস্তটাই আমাদের অনুমান মাত্র, এর সঠিক কোনো প্রমাণ আমাদের কাছে নেই। সবথেকে বড় এবং সবথেকে আসল পয়েন্টটা হলো, এই স্বরূপা নামের ভদ্রমহিলা, তার বর্তমান নাম যাই হোক না কেন, তার মৃত্যুর 1 মাস পরে হঠাৎ করে অভয় সামন্ত আত্মহত্যা করতে গেল কেন? আচ্ছা ধ্রুব, একটা কাজ করতো, এই যে খবরটা, মানে আজ থেকে প্রায় 6 বছর আগে যদি শক্তিগড়ের কাছেই কোথাও এই মেয়েটি মারা গিয়ে থাকে এবং তার সঙ্গে তার পরেই অভয় সামন্ত মারা গিয়ে থাকে, দুটো খবর নিশ্চিত খবরের কাগজের পাতায় এসেছিল। আমি বুঝতে পারলাম অর্য কি বলতে চাইছে, তাই আর দেরি না করে সঙ্গে সঙ্গে খবরটা খোঁজার চেষ্টা করতে লাগলাম। 6 বছর আগের খবর এত সহজে পাওয়া যায় না, কিন্তু ঠিক এই ব্যবস্থার জন্যই আমাদের কাছে কয়েকটা ওয়েবসাইট এবং বেশ কিছু নতুন ট্রিক্স রয়েছে। সেগুলোকে কাজে লাগাতে শুরু করলাম, কিন্তু সহজে খুঁজে পেলাম না। বললাম, মনে হচ্ছে আজকে হবে না রে ভাই, সময় লাগবে, লেট নাইটও হতে পারে। আচ্ছা বিপিন, এই পয়েন্ট ছাড়া আর অন্য কিছু কি আছে? আছে, স্বরূপা নামের এই ভদ্রমহিলা ব্যাপারে খোঁজ খবর। অভয়ের সঙ্গে স্বরূপাকে শেষে যে পার্কিং লট ছাড়া আর কোথাও দেখা গিয়েছিল কিনা, অভয় সামন্ত এমন কি জানতে পেরেছিল যেটা আর অন্য কেউ জানতো না, আর এই গোটা গল্পে কোনো তৃতীয় চরিত্র আছে কিনা সেটা। বিপিনের কথায় আমি আর অর্য একেবারে অবাক হয়ে গেলাম। তার মুখের দিকে তাকিয়ে দেখলাম বিপিন হাসছে। একটা ব্যাপার কিন্তু এতক্ষণে আমি ঠিক বুঝতে পেরেছি, এখানে তৃতীয় কোনো একটা চরিত্র আছে। না হলে পার্কিং লট থেকে স্বরূপা নামের ওই ভদ্রমহিলাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেল, অথচ কেউ সামান্য চিৎকার পর্যন্ত শুনতে পেল না। ব্যাপারটা অস্বাভাবিক নয় কি? আমার তো মনে হয় স্বরূপা নিজেও। সে রাতে আর কোনো কথা হলো না। আমি খুঁজতে লাগলাম সেই আর্টিকেলটা না পেলে কাল একবার আমাদের লাইব্রেরিতে গিয়ে খুঁজতে হবে, আর না পেলে অন্য ব্যবস্থা নিতে হবে। তারপর বিপিন খুঁজে বার করার চেষ্টা করতে লাগলো সেই রেকর্ডারটার মধ্যে কোথাও কিছু নতুন তথ্য পাওয়া যায় কিনা। আর অর্য সেই রাতেই ফেসবুক এবং ইনস্টাগ্রাম খুঁজে সেই অভয় সামন্তের ব্যাপারে যতটা সম্ভব ব্যক্তিগত ইনফরমেশন জোগাড় করার চেষ্টা করতে লাগলো। অনেক রাতে খাওয়া দাওয়া করে আমরা সোফাতেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, তখন দেখি বিপিন কখন যেন উঠে পড়েছে, উঠে ব্যালকনির কাছে দাঁড়িয়ে আছে। তার কাছে গিয়ে দেখলাম সূর্য তখন পূর্ব আকাশে উঠতে শুরু করেছে। আমাদের এইভাবে কখনো সূর্যোদয় দেখা হয় না বললে ভুল হবে, তবে সেটা খুবই কম। কাল রাতে কাজ করতে করতে ঘুমিয়ে পড়ায় আজ তাড়াতাড়ি উঠে পড়েছি, কিন্তু চোখে ঘুম রয়েছে। বিপিন বলল, একটা ব্যাপার কিন্তু আমি বুঝতে পেরেছি ধ্রুব, এই স্বরূপা নামের মেয়েটির চরিত্রটাই সব থেকে বেশি রহস্যময়। বাকি সব কিছু যেন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে এখন। কিন্তু কথা হলো ওই 4টে বছর, স্বরূপা তাহলে ওই 4টে বছর লুকিয়ে রইল কেন? তার মানে তুই বলতে চাইছিস সে নিজের ইচ্ছায় লুকিয়েছিল? তাহলে তো তৃতীয় ব্যক্তির গল্পটা এখানেই দাঁড়াচ্ছে। সামনে তাকাতেই দেখতে পেলাম অর্য চোখ কচলাতে বলল, শুধু তৃতীয় ব্যক্তি নয়, অভয় সামন্তর ফেসবুক প্রোফাইল ঘেঁটে যেটুকু জানা যায়, তাহলে তার স্ত্রী স্বরূপার সঙ্গে সে কখনোই কোনো রকম ফটো ফেসবুকে আপলোড করতো না, এবং তার বিয়ের কথাটা ফেসবুকে থাকলেও সে সম্পর্কিত কোনো ছবি নেই। অর্থাৎ কোনো কারণে সে স্বরূপাকে আড়াল করে রাখতে চেয়েছিল। এর মানে এটাই দাঁড়াচ্ছে যে কোনোভাবে স্বরূপার ব্যাপারে এমন কিছু অভয় জানতো যেটা আমরা কালকেই ভেবেছিলাম। তুই একটা কাজ কর, এখন একবার চেষ্টা করে দেখ, শক্তিগড়ের ওই বক্সিং অ্যাসোসিয়েশন ক্লাবের ওই লোকটার সঙ্গে একবার কথা বলা যায় নাকি। মণ্ডলদা সকালে এসে পড়েছিল, আমাদের চা দিয়ে গেল। আমরা নিজেদের চায়ের কাপ নিয়ে সবাই বসে পড়লাম। লোকটার সঙ্গে যোগাযোগ করা গেল, কথা বলা হলো, কিন্তু ভদ্রলোক অভয় সামন্তকে চিনতে পারলেও ওই স্বরূপা নামে মেয়েটাকে চিনতে পারল না। তবে বলল, এই সমস্ত বক্সিং প্রোগ্রামের সময় বিভিন্ন লোকজন নানা সময় আসে, তাদের সবার ব্যাপারে খোঁজ খবর রাখা তো আমার পক্ষে সম্ভব নয়। তবে হ্যাঁ,
ওই অভয় সামন্তর সঙ্গে এখানকারই কোনো একটা মেয়ের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল ওই 2 সপ্তাহের মধ্যে, সেটা আমিও শুনেছিলাম। কিন্তু মেয়েটা কোথা থেকে এসেছিল সেই সম্পর্কে আমি জানি না বাবু, আর বলতেও পারবো না। লোকটার সাথে কথা বলে আমরা যখন ব্যর্থ হয়ে পড়েছি, তখন ওই 6 বছর আগের সেই আর্টিকেলটা খুঁজে পেলাম। সেদিন একদম বিকেলের দিকে গোটা দিনটা এদিক ওদিক করতে করতে কেটে গিয়েছিল। সেই আর্টিকেলে ওই স্বরূপা নামে মেয়েটির নাম অনিতা ব্যানার্জি এবং তার হাজব্যান্ডের নাম বিপুল ব্যানার্জি। খবরের কাগজে স্পষ্টভাবে লেখা রয়েছে, বিপুল ব্যানার্জি প্রায় 5 বছর আগে একবার জেলে গিয়েছিলেন। পুলিশের সন্দেহ তিনি কোনোভাবে তার স্ত্রীকে খুন করেছেন, কিন্তু সঠিক সাক্ষ্য প্রমাণ কিছুই খুঁজে পাওয়া যায়নি, তাই এখনও তদন্ত চলছে। এরপরে খুঁজে বার করা হলো অভয় সামন্তের সেই মৃত্যুর ব্যাপারটা। দুটো মৃত্যুর ক্ষেত্রে পুলিশ সঠিক কোনো সিদ্ধান্তে আসতে পারেনি, তবে অভয় সামন্ত যে আত্মহত্যা করেছে সেটা বুঝতে অসুবিধা হয়নি। দুটো খবর আমরা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম এবং তার সঙ্গে বিকাশবাবুর বলে যাওয়া সেই গল্পটা এবং সমস্ত তথ্য প্রমাণ মিলিয়ে নিলাম। বিপিন বলল, এইবার ওই চিরকুটের কথাটার মানে তো বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে, কিন্তু বিকাশবাবু বোধহয় এতটা জটিলভাবে ব্যাপারটাকে নিয়ে ভেবে দেখেননি, তাই খোঁজ খবর করার চেষ্টা করেননি। তাহলে তিনিও হয়তো কিছু আন্দাজ করতে পারতেন। দ্বিতীয় চিরকুটটায় যদি একই কথা অভয় সামন্ত না লিখত, তাহলে হয়তো আমরা ধরতেই পারতাম না। কিন্তু যদি সেটাই হয় তাহলে অভয় সামন্ত তার খোঁজ পেল কি করে? পুলিশ এসে খোঁজ খবর করেছিল, কিন্তু ব্যাপারটা খুব একটা সলভ করতে পারেনি। আর সেখান থেকেই খবরটা পেয়েছিল এই অভয় সামন্ত। সে কাউকে আর কিছু বলেনি, কারণ ততদিনে প্রায় আসল ব্যাপারটা তার আন্দাজ হয়ে গেছে, তার সঙ্গে ওই চিরকুটের লেখাটাও। কিন্তু এর 1 মাস পরে তাহলে অভয় সামন্ত আত্মহত্যা করতে গেল কেন? বুঝতে পারছি এবার সমস্ত ব্যাপারটা যেন জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে আমার কাছে। কিন্তু এই পার্কিং লটে তাহলে কেউ কোনো কিছু শুনতে পেল না কেন? তাহলে কি ইচ্ছাকৃতভাবেই? নাও হতে পারে, হয়তো সেই স্বরূপা সামন্ত মানে অনিতা ব্যানার্জি কোনোভাবে ভয় পেয়ে গিয়েছিল, আর তাই সে কোনো কিছু করার চেষ্টা করেনি। হয়তো কিছুদিন লুকিয়ে থাকার পরে সে বুঝতে পারে তার ভুলটা কোথায় হয়েছে, আর সেই কারণেই সে তার জন্য অভয় সামন্তর ফেসবুক প্রোফাইলে এই মেয়েটির ব্যাপারে তেমন কোনো তথ্য কিংবা কোনো কিছুই নেই। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই, অনিতা ব্যানার্জির কোনো ফেসবুক প্রোফাইল কিংবা সোশ্যাল মিডিয়াতে তার কোনো অস্তিত্বই নেই। মাঝে মাঝে নিজের অস্তিত্ব সরিয়ে ফেলতে হয়। গল্পটা এখন ঠিক কি তা তো আমরা সবাই বুঝতে পারছি। আশা করছি বিকাশবাবুকে বললে তিনিও বুঝতে পারবেন। 2015 সালের ওই বক্সিং অ্যাসোসিয়েশনে যদি অভয় সামন্তের সাথে অনিতা ব্যানার্জির দেখা না হতো, তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতো। কিন্তু দেখা হওয়ার পরেই কোনোভাবে দুজন দুজনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তারপরে তাড়াহুড়ো করে ওরা ওখান থেকে চলে আসে। কিন্তু শেষ রক্ষা হলো না। কি যেন নাম লোকটার? বিপুল ব্যানার্জি। যার জিনিস তার কাছেই থাকা ভালো। অন্যের হাতে গেলে নানা রকম সমস্যা হয়। চিরকুটে লেখাটার মানে কিন্তু আমরা অতি সহজ ভাবছিলাম, পরে বোঝা গেল আসলে সহজ নয়। শুধু শুধু একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল এবং তার মধ্যে থাকা ওই বিপুল ব্যানার্জির খবর কি? সোশ্যাল মিডিয়াতে ভদ্রলোক বেশ অ্যাক্টিভ বলা চলে। ভদ্রলোকের নাম নিয়ে বেশ কয়েকটা পুলিশ কেস রয়েছে, তাই তাকে জেল খাটতে হয়েছে কয়েকবার। শুধু বর্তমানে ভদ্রলোক একটা ব্যবসাপত্রে মন দিয়েছেন। 6 বছর আগে তার স্ত্রী অনিতা ব্যানার্জির মৃত্যুর পর থেকেই তার মধ্যে পরিবর্তনটা আসে। একটা সামান্য ঘটনার জন্য দুটো মৃত্যু, সো প্যাথেটিক। বিকাশবাবুকে কাল সকালে ফোন করে বলে দিস তার রহস্যের সমাধান হয়ে গেছে। অভয় সামন্তের আত্মহত্যার পেছনের আসল কারণ শুধু আমরা নয়, এবার তিনিও জানবেন। রাত হয়ে গিয়েছিল, আমরা চেয়ারে হেলান দিয়ে বসে পড়লাম। বিপিন উঠে গিয়ে টেবিলের উপর ছড়িয়ে রাখা খাতাপত্র সমস্ত কিছু গুছিয়ে রাখল। রেকর্ডারটা থেকে গোটা একটা ঘটনা কম্পিউটারের একটা ফোল্ডারে জমা করে রাখলাম। ফোল্ডারের উপর জলজলে অক্ষরে লেখা রইল কেস নাম্বার 998।
আমরা যেহেতু পেছন থেকে আপনাদের সমস্ত কেসগুলো শোনাচ্ছি, তাই জন্য এটাকে আমরা 998 হিসাবেই গণ্য করছি। এর পরের ঘটনা যদিও অতি সামান্য, সে রাতেও আমরা সেখানেই রইলাম এবং যথারীতি মণ্ডলদার হাতের রান্না করা ভাত আর ঝোল ঝোল গরম গরম চিকেন দিয়ে রাতের খাবারটা ভালোই হলো। কেস নাম্বার 998 সমাধান হয়ে গেল। যদিও কয়েকটা ছোট ছোট জিনিস এখনও কনফার্ম করা বাকি আছে, তবে সেটা হয়তো মিলেই যাবে। আমরা জানি আসল হত্যাকারী কে। কে শক্তিগড়ের কাছে পার্কিং লট থেকে স্বরূপা সামন্ত অর্থাৎ অনিতা ব্যানার্জিকে অপহরণ করেছিল এবং কে চিরকুটে লিখে রেখে গিয়েছিল, কিংবা তার 4 বছর পরে অনিতা ব্যানার্জিকে খুন করে এবং অভয় সামন্তের আত্মহত্যা করার আসল কারণ কি। তবে যাই হোক, স্টুডিও ফ্রিকোয়েন্সি তার দ্বিতীয় কেসটাও সমাধান করতে পারল। আমরা মনের সুখে সিগারেট টানতে টানতে শুধু একটা কথাই ভাবছিলাম, অভয় সামন্তের কথা বলতে গেলে বলতে হয় ভদ্রলোক বক্সিং করুক বা যাই করুক, তার মাথায় বুদ্ধি কিন্তু নেহাত কম ছিল না। শুধু শেষমেশ বোধহয় একটু আবেগী হয়ে পড়েছিল। এমনি এমনি কি আর বলে, ইমোশন কন্ট্রোল করতে না পারলে ইমোশন মানুষকে কন্ট্রোল করতে শুরু করে। রাতের অন্ধকার বাড়ছে, ঘরে আলো জ্বলছে। এর মধ্যেও বিপিন একটা বই খুলে বসে পড়েছে। বইয়ের পাতায় জলজল করছে তার নাম, খুনির মনস্তত্ত্ব। বিপিন পারেও বটে। আর এদিকে অর্জ সোফার হেলান দিয়ে শুয়ে পড়েছে, তার চোখ বন্ধ। তার চোখের সামনে তখন সেই বছরখানেক আগে কলকাতার একটা নিলাম, বাদশাহী মোহর, এইসব ভাসছে। আমি আর কি করি, কম্পিউটার খুলে চোখের সামনে ভেসে উঠল একটা মেসেজ আমাদের স্টুডিও ফ্রিকোয়েন্সির ফেসবুক পেজের প্রোফাইলে। ফোনের ওপার থেকে শুনতে পাওয়া গেল, নমস্কার, আমি স্টুডিও ফ্রিকোয়েন্সিতে আসতে চাই। একটা গল্প আপনাদের বলার আছে। আমার নাম